ফুল ফুল হলো সপুষ্পক উদ্ভিদের প্রধান জননাঙ্গ। এখন এই ফুল কিন্তু একটা উদ্ভিদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। কেন জানো? কারণ ফুলের মধ্যে কি থাকে? থাকে পরাগরেণু। আর সেই পরাগরেণু যদি একবার গর্ভমুণ্ডের মধ্যে আপাতিত হয়ে যায় তাহলেই তো ম্যাজিক শুরু, মানে জীবন তৈরির প্রারম্ভিক কাজটা কিন্তু হয়ে গেল। আর এই ফুলের পরাগরেণু যখন গর্ভমুণ্ডে আপাতিত হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি পরাগ মিলন। আর এই পরাগ মিলনের ফলেই ফুল থেকে ফল হয়, ফলের মধ্যে বীজ থাকে, সেই বীজ তুমি মাটিতে রোপণ করলে সেখান থেকে নতুন চারা গাছ জন্মাবে, অর্থাৎ জীবন তৈরি হবে। যে কথাটা আমি একটু আগেই বললাম, মানে পরাগ মিলন হওয়া মানে জীবন তৈরির প্রারম্ভিক কাজটা কিন্তু হয়ে গেল। এখন এই যে ইম্পর্টেন্ট পার্ট ফুল, এই ফুলের আমরা বিভিন্ন অংশগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আর এই ফুলের বিভিন্ন অংশগুলো জানতে গেলে তোমাকে কিন্তু একটা ফুলকে নিয়ে নিতে হবে। আমি এক্ষেত্রে ধুতরা ফুলকে ফেভার করব। কেন জানো? কারণ ধুতরা ফুল একটু সাইজে বড়, তার ফলে এর বিভিন্ন অংশগুলোকে তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পারবে বা দেখতে পাবে। তাহলে চলো শুরু করা যাক। এই ধুতরা ফুলের স্ট্রাকচারটা লক্ষ্য করো, খানিকটা ফানেলের মতো না? একেবারে, মানে উপরের দিকটা খানিকটা চওড়া মতো এবং নিচের দিকটা সরু মতো। এইবার দেখো একেবারে তলায় এই অংশটার দিকে খেয়াল করো। এই অংশটাকে কি বলে জানো? এই অংশটার নাম হলো পুষ্পবিন্তু, ইংরেজিতে পেডিসেল। এই পুষ্পবিন্তের কাজ কি বলতো? এটি আসলে ধুতরা গাছের সঙ্গে ফুলটাকে আটকে রাখে। বেশ, এই পুষ্পবিন্তের উপরের দিকটা খেয়াল করো। উপরের দিকটা কিন্তু লম্বা হয়ে উঠে গেছে এবং উঠে গিয়ে তৈরি করেছে পুষ্পাক্ষ, ইংরেজিতে যাকে আমরা বলবো রিসেপ্টাকল। এখন তাহলে আমরা বলতে পারি যে পুষ্পাক্ষ হলো পুষ্পবিন্তের ঠিক উপরের অংশ, আর যার মধ্যে এই সম্পূর্ণ ফুলটা কিন্তু বসানো থাকে। বেশ, এবার এই স্ট্রাকচারটার দিকে দেখো। এই যে সবুজ রঙের স্ট্রাকচার, এটাকে কি বলে? তোমরা তো প্রত্যেকেই জানো, এটাকে বলা হয় বৃতি, ইংরেজিতে ক্যালেক্স। এখন এই বৃতির কাজ কি বলতো? ফুল যখন কুড়ি অবস্থায় থাকে তখন এই বৃতি কিন্তু ফুলটাকে ঢেকে রাখে, বা ফুলটা যাতে বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত না হয়, বৃতি সেই ব্যাপারটা রক্ষণাবেক্ষণ করে। বেশ, এই বৃতির উপরের দিকের অংশটা কিন্তু খানিকটা লম্বা হয়ে উপরের দিকে উঠে গেছে। এই অংশটার কথা আমি বলছি। এই অংশটার নাম কি? এটিকে কিন্তু বলা হয় বৃত্তাংশ, মানে বৃতির অংশ, তাই বৃত্তাংশ। আর ইংরেজিতে এই বৃত্তাংশকে কি বলা হয় জানো? ইংরেজিতে বলা হয় সেপাল। বেশ, এবার ফুলের এই পার্টটাকে কি বলে? মানে এই যে ফানেলের মতো অংশটাকে, এটিকে বলা হয় দলমণ্ডল। আর এই দলমণ্ডল কিন্তু বিভিন্ন ফুলের ক্ষেত্রে বিভিন্ন রঙের হয়। যেমন মনে করো জবা ফুলের ক্ষেত্রে লাল, গোলাপের ক্ষেত্রে গোলাপি, আর এই ধুতরা ফুলের ক্ষেত্রে সাদা। এছাড়াও অন্য অন্য কালারের হতেই পারে। এই দলমণ্ডলের কাজ কি? বিভিন্ন রকমের পতঙ্গকে আকর্ষণ করা। কারণ যত বেশি এই দলমণ্ডল কালারফুল হবে, পতঙ্গরা কিন্তু তত বেশি আকর্ষিত হবে। আর পতঙ্গ আকর্ষিত হলে কি হয় তো তোমরা জানোই, পতঙ্গ আকর্ষিত হলে তবেই কিন্তু পরাগ মিলন হবে। কারণ পতঙ্গরা মধু বা ফুলের নেকটার সংগ্রহ করতে এলে তাদের পায়ে পরাগরেণু লেগে যাবে, আর সেই পরাগরেণু যখন গর্ভমুণ্ডে আপাতিত হবে তখনই পরাগ মিলন ঘটবে। তাহলে পরাগ মিলন হবার জন্য ফুলের দলমণ্ডলকে কিন্তু কালারফুল হতেই হয়, বা কালারফুল হওয়াটা ভীষণভাবে দরকারি। তাহলে এই ধুতরা ফুলের মতো বেশ কিছু ফুলের দলমণ্ডল কেন কালারলেস, মানে সাদা কেন? তার মানে এদের কি পতঙ্গদের আকর্ষিত করার কোনো প্রয়োজন হয় না? হ্যাঁ, একেবারেই তাই। তার কারণ এই সমস্ত ফুল যেহেতু উভয়লিঙ্গ ফুল, মানে এই সমস্ত ফুলের মধ্যে একই ফুলের মধ্যে যেহেতু পুংকেশর এবং গর্ভকেশর দুটোই থাকে, তাই এই ফুলের পরাগ মিলনের জন্য কোনো বাহক, মানে পতঙ্গ বা কোনো পাখি ইত্যাদিকে আকর্ষিত করার প্রয়োজন হয় না। তাই এই সমস্ত ফুল কিন্তু কালারলেস হয়। এই দলমণ্ডলকে কিন্তু ইংরেজিতে বলা হয় কোরোলা। এবার দেখো এই দলমণ্ডলের কিন্তু বেশ কিছু পার্ট রয়েছে। যেমন মনে করো এইটা একটা পার্ট, আবার মনে করো এই দিকে একটা পার্ট, আবার এইটা একটা পার্ট। এইরকম বেশ কিছু কিন্তু এই দলমণ্ডলের পার্ট রয়েছে।
আর এই পার্টগুলোর প্রত্যেকটাকে কি বলে? দলমণ্ডলের অংশ, তাই কি বলা যায়? দলাংশ। এবার যদি এই দলমণ্ডলটাকে তুমি বৃতি থেকে খুলে ফেলো, তাহলে কি দেখতে পাবে? চলো আমরা খুলে দেখি। কি দেখতে পাচ্ছ? এই যে দেখো, মাঝখানে একটা লম্বা সিঙ্গেল দণ্ড সোজা উপরের দিকে উঠে গেছে, আর তার চারিপাশে আরো মোট 5টা সিঙ্গেল দণ্ড উপরের দিকে উঠে গেছে, তাই তো? একেবারে। এখন এই মাঝখানের এই যে সিঙ্গেল লম্বা দণ্ডের মতো স্ট্রাকচার, এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় গর্ভকেশর চক্র, ইংরাজিতে গাইনোসিয়াম। গর্ভকেশর চক্র মানে কি? মানে হলো স্ত্রী স্তবক, অর্থাৎ ফিমেল পোর্শন, তাই তো? একেবারে। এখন এই গর্ভকেশর চক্রটাকে একটু ভালো করে লক্ষ্য করো। এর মাথার দিকটা দেখো একটু ফোলা মতো স্ট্রাকচার, তাই তো? এই ফোলা মতো স্ট্রাকচারটার নাম কি? এই ফোলা মতো স্ট্রাকচারটার নাম হলো গর্ভমুণ্ড, ইংরাজিতে স্টিগমা। বেশ, এরপর দেখো, এই স্টিগমা বা গর্ভমুণ্ড থেকে একটা সোজা লম্বা দণ্ড নিচের দিকে ক্রমশ নেমে গেছে, আর এই অংশটাকে বলা হয় গর্ভদণ্ড, ইংরাজিতে স্টাইল। বেশ, তাহলে গর্ভকেশর চক্রের মধ্যে আমরা দুটো পার্ট পেলাম, একটা হলো গর্ভমুণ্ড বা স্টিগমা এবং অন্যটা গর্ভদণ্ড বা স্টাইল। এছাড়াও আরো একটি পার্ট রয়েছে এই গর্ভকেশর চক্রের মধ্যে, সেটির নাম কি? সেটির নাম হলো গর্ভাশয়, ইংরাজিতে ওভারি। কোনটা? এই যে স্টাইল, মানে গর্ভদণ্ড নিচের দিকে নেমে গেছে। নিচের দিকে কোথায় নেমেছে? নিচের দিকে নেমে সোজা চলে গেছে গর্ভাশয়ে, মানে ওভারিতে। তাহলে আমরা কি জানলাম? আমরা দেখলাম যে গর্ভকেশর চক্রে 3টে পার্ট থাকে, তাদের নামগুলো যথাক্রমে গর্ভমুণ্ড বা স্টিগমা, গর্ভদণ্ড বা স্টাইল এবং গর্ভাশয় মানে ওভারি। বেশ, গর্ভকেশর চক্রের পার্ট শেষ হলো। এরপর এই যে 5টা স্টিকের মতো স্ট্রাকচার আছে গর্ভকেশর ছাড়া, এদের কি নাম? এদেরকে বলা হয় পুংকেশর চক্র, ইংরাজিতে অ্যান্ডোসিয়াম। গর্ভকেশরের তো 3টে পার্ট আমরা জানলাম, তাহলে পুংকেশরের কটি পার্ট? পুংকেশরের মেনলি 2টো পার্ট থাকে। এই মাথার উপরের দিকে ফোলা মতো অংশটা, এটির কি নাম? এটির নাম পরাগধানী, ইংরাজিতে অ্যান্থার। এই পরাগধানীর ভিতর কি থাকে? পরাগধানীর ভেতর থাকে কিন্তু পরাগ রেণু, যাকে তুমি ইংরাজিতে কি বলবে? পোলেন গ্রেন। তাহলে আমরা জানলাম এই উপরের দিকের অংশটার নাম হলো পরাগধানী, ইংরাজিতে যাকে বলা হয় অ্যান্থার, এবং এর মধ্যে থাকে পোলেন গ্রেন মানে পরাগ রেণু। গর্ভকেশর পড়ার সময় আমরা দেখলাম এই দণ্ডটার নাম গর্ভদণ্ড। তাহলে এই পরাগধানী থেকে যে লম্বা স্টিকের মতো স্ট্রাকচারটা নিচের দিকে নেমেছে, তার নাম কি হবে? পুংদণ্ড, ইংরাজিতে ফিলামেন্ট, তাই তো? একেবারে। এই পুংদণ্ড কিন্তু সোজা নিচের দিকে নেমে গিয়ে গর্ভকেশরের নিচে যে পুষ্পাক্ষটি রয়েছে, সেই পুষ্পাক্ষের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। পাশাপাশি গর্ভাশয়ের মধ্যে ডিম্বক তৈরি হয়, যা থেকে কিন্তু পরবর্তীকালে বীজ তৈরি হয়। তাহলে পুংকেশর চক্র থেকে উৎপন্ন হয় কে? পরাগরেণু, যেটি হলো পুরুষ গ্যামেট। আর গর্ভকেশর চক্রের মধ্যে যে ডিম্বক পোর্শনটা থাকে, সেটি কি? সেটি হলো স্ত্রী গ্যামেট। এবার কি হবে? এবার এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট পরস্পরের সঙ্গে ফিউজ করবে, মানে মিলিত হবে, আর মিলিত হলেই ফলে পরিণত হবে ফুলটা। আর এই ফলের মধ্যেই থাকবে বীজ, সেই বীজ থেকেই তুমি পরবর্তীকালে নতুন চারা গাছ পাবে, তাই তো? একেবারে। নিষেকের পরে ডিম্বক কিন্তু বীজে আর ডিম্বাশয় ফলে পরিণত হয়, মনে রেখো কিন্তু। তাহলে আই থিঙ্ক আমি তোমাকে বোঝাতে পারলাম একটা ফুলের বিভিন্ন অংশের গঠন এবং সেই অংশগুলো ঠিক কিভাবে কাজ করে। তোমাদের পরীক্ষায় একটি আদর্শ ফুলের গঠন চিহ্নিত চিত্র সহকারে বর্ণনা করো, এই বলে কিন্তু একটা প্রশ্ন পড়ে। ভালো করে এই প্রশ্নটা স্টাডি করো। আমি নিশ্চিত তুমি যদি খুব মন দিয়ে দেখো, তাহলে এই প্রশ্নটাই কিন্তু ফুল মার্কস পেতেই পারো। তাহলে চলো, আজকের মতো এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।